নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা শুনছেন অদ্ভুত হলেও সত্যি। আজকের গল্প একটি শান্ত আতিথেয়তা। লেখক জ্যাক রিচি। যেহেতু করার মতো কিছুই ছিল না, আর একজন পেশেন্স খেলার জন্য আমি তাসটা ফাটিয়ে নিলাম। হ্যাঙ্ক বলে ওই লম্বা লোকটা আপন মনে জানলার বাইরে তাকিয়েছিল, আর ফ্রেড মানে সন্ডা মার্কা লোকটা একটা ট্রানজিস্টার রেডিওতে স্থানীয় খবর ধরবার চেষ্টা করছিল। আর সরু গোফওয়ালা লোকটা মাঝে মাঝে এটা ওটা হুকুম করছিল, আর তার লক্ষ্য ছিল আমার খেলার দিকে। সারা বছর এরকম একটা জায়গায় তুমি কি করে থাকো? সরু গোফওয়ালা লোকটা হঠাৎ প্রশ্ন করল। আমি একজোড়া তাস ফেললাম, তারপর বললাম, এই আর কি, শিকার করে শীতকালে জঙ্গলে ফাঁদ পেতে মাছ ধরি, কখনো দরকার হলে আবার একটু আধটু চাষবাসও করি, এইভাবে কেটে যায়। কথাগুলো বলে ওর মুখের দিকে তাকালাম আমি। এই দলপতি লোকটার মুখে গোঁফ ছাড়াও একজোড়া গাঢ় বাদামি রঙের চোখ ছিল, আর ছিল একটা প্রচ্ছন্ন হাসি যা সারাক্ষণ তার মুখে লেগেই থাকতো। তুমি সমস্ত ব্যাপারটাই বেশ শান্তভাবে নিয়েছো দেখছি, মন্তব্য করলো সে। আমি কাঁধ ঝাঁকালাম, তারপর বললাম, উত্তেজিত হওয়ার মতো যথেষ্ট কারণ তো এখনো দেখা যাচ্ছে না। দাঁতে দাঁত চেপে লোকটা বলল, এইভাবেই নেওয়া উচিত। স্বাভাবিক ব্যবহার করলে কিছুক্ষণ অন্তত উদ্বেগটা চেপে দেওয়া যায়। আজই দুপুরবেলা বন্দুক টন্দুক নিয়ে এই তিনটে লোক এ বাড়িতে চড়াও হয়েছে। আমার ব্যাপারে তাদের অবশ্য বিশেষ মাথা ব্যথা নেই। ওরা যেখানে লুকোতে চায় নেহাত ভাগ্যচক্রে সেটা আমারই আস্তানা। ফ্রেড রেডিওটা বন্ধ করে দিল, তারপর বলল, আমার খিদে পেয়েছে। আমি বললাম, ওই ভাঁড়ারে হরিণের মাংস আছে, তোমার দরকার মতো কেটে নাও। আর দাঁড়াও, টর্চটা নিয়ে যাও বরং। ঘরটাতে জানলা টানলা নেই, খুব অন্ধকার। ড্রয়ার থেকে একটা মাংস কাটার ছুরি বের করলো এবং প্রায় পাউন্ড 3 মতো মাংস নিয়ে ফিরে এলো। টেবিলের উপরে মাংসটা রেখে আমাকে লক্ষ্য করে বলল, তুমি এটা রান্না করো হে, বুঝলে? আমি রান্নার জায়গায় গিয়ে মাংসটা টুকরো করে কাটতে শুরু করলাম। দলপতি মশাই 6টার খবরের জন্য রেডিওর আওয়াজ বাড়িয়ে দিলেন। খবর শেষ হওয়ার পর দেওয়ালের পেরেক থেকে আমি বড় হাঁড়িটা নামালাম। বললাম, তোমাদের সবারই নিখুঁত বর্ণনাই দেখছি ওরা পেয়ে গেছে। মনে হচ্ছে তোমরা একটু বেশি সময় নিয়েছিলে। তখন ফ্রেড বলল, তা নিয়ে তোমার মাথা ব্যথার দরকার নেই। আমি একটা সিগারেট ধরালাম, তারপরে বললাম, আমার মনে হয় তোমরা ঘাবড়ে গিয়েছিলে। ক্যাশিয়ারকে খুন করার কোনো দরকার ছিল না। জিম টার্নার নেহাত নিরীহ লোক, কোনো ঝামেলা বাঁধাতো না। ফ্রেড চেয়ারে আরো একটু হেলে পড়ল, তারপরে বলল, তোমাদের ওই শহরে তো একটা ক্র্যাকার বক্স ব্যাংক আছে, খবর যা ওটাও তো গত বছর লুট হয়েছিল। আমি মাথা নাড়লাম, তারপরে বললাম, হ্যাঁ, আর লোকে বলে ওই উইলি স্টিফেন্স এই ব্যাপারটার সঙ্গে জড়িত ছিল। অবশ্য ঘটনার পরে তাকে আর কেউ কোনোদিন দেখেনি। হ্যাঙ্ক রেডিওটা বন্ধ করে দিল, তারপরে বলল, ওই যাচ্ছে তাই গাড়িটার জন্যই তো, নাহলে ওনাদের করে শিকাগো পৌঁছে যেতাম। আমি সিগারেটের ছাই ঝাড়তে ঝাড়তে বললাম, তোমাদের কপাল ভালো, তাই ওটা খারাপ হয়ে গিয়েছিল, না হলে কোথাও হয়তো ধাক্কা টাক্কা মেরে বসতে। আসলে তোমরা মানে এই শহরের ছেলেরা ভাবো এখানে পালানো বেশ সোজা, কারণ বাড়িগুলো এখানে অনেক ফাঁকা ফাঁকা। কিন্তু মুশকিল হলো, আমাদের এখানে টহলদার গাড়ি রয়েছে, আর তাদের প্রত্যেকের সঙ্গে রয়েছে রেডিও। ফ্রেড ঘাড় ঝাঁকিয়ে বলল, উইলি এখানকারই ছেলে, সে এমন অনেক রাস্তা জানতো যা ম্যাপেও নেই, বুঝলে? আমি উনুনে আরো কিছু কাঠ দিয়ে আবার বললাম, আমার সন্দেহ হচ্ছে গাড়িটা যেখানে খারাপ হয়েছে ঠিক সেখানেই সেটাকে ফেলে এসেছো। কর্তা ব্যক্তিটি দাঁত ঘষে বললেন, শহরের ছেলেদের ঘাটে ওটুকু বুদ্ধি আছে। আমরা বেশ ভালো করে গা ঢাকা দেওয়ার আগে ওটার এমন ব্যবস্থা করেছি যাতে ওটা কেউ খুঁজে না পায়। যে থলেটা ওরা সঙ্গে করে এনেছিল, হ্যাঙ্ক এবার তার মুখটা খুলল, টাকাগুলো বের করে টেবিলে জড়ো করলো।
তারপর সেটা গুনতে লাগলো। 18,000। সে বলে উঠল, তার লম্বাটে মুখে একটা তৃপ্তির আমেজ। আমি দু একটা সবজির কৌটো খুললাম, তারপর কফি তৈরি করতে করতে বললাম, তার মানে প্রত্যেকে 6,000 করে পাচ্ছ। অবশ্য যদি ন্যায্য ভাগ হয় সেটা আমাদের ব্যাপার। কর্তাটি আমার দিকে কটমট করে তাকালেন। আমি মুখ চেপে বললাম, আমি ভাবছিলাম আর কি, 6,000 তা অঙ্কটা মন্দ নয়। একটা ভালো কলের মিস্ত্রির 1 বছরের আয়। অবশ্য হয়তো তাকে একটু ওভারটাইম খাটতে হবে। হাঁড়ির মধ্যে মাংসের টুকরোগুলোকে একটু নেড়ে নিলাম, তারপরে বললাম, তোমরা কলের মিস্ত্রির সমগোত্র, ভাবতে কিন্তু বেশ মজা লাগছে। চেম্বারে হেলান দিয়ে কর্তা ভুরু কোচকালেন, তারপর ঠান্ডা গলায় সে বলল, টেবিল থেকে টাকাগুলো সরিয়ে এবার খাবারের ব্যবস্থাটা করো। আমি টেবিল সাজিয়ে খাবারগুলোকে আনলাম। এক মুখ খাবার নিয়ে ফ্রেড বলল, শহরে ফিরেই আমি বাজারের সেরা জিনিসগুলো হাতাবো। মোটা মোটা মাংস, সেরা মদ, আর তেমনি মেয়ে মানুষ। একটা ঘন দুধের কৌটো খুলতে খুলতে আমি বললাম, প্রশ্নটা অবশ্য বোকার মতো শোনাবে, তবুও বলি, আমার ভবিষ্যতের ব্যাপারে তোমরা কি কিছু ঠিক করলে? তোমার ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই, সেসব ঠিক করাই আছে। ফ্রেড তার সাদা দাঁতগুলো বার করে বলল। খাওয়া শেষ হলে এক দাঁত খোঁচাতে খোঁচাতে অন্য দুজনের দিকে তাকালো, তারপরে বলল, বলছি, এক হাত পোকার খেললে কেমন হয়? সময় কাটার জন্য কিছু তো একটা করা দরকার। তাস আনবার জন্যে আমি সেলফের দিকে গেলাম। ওরা তখন পয়সা গুনতে ব্যস্ত। সেই ফাঁকে ইস্কাবনের টেক্কাটা আমার পকেটে চালান করে ফেললাম। তারপর একটা মাংসের স্যান্ডউইচ খেতে খেতে ওদের খেলা দেখতে লাগলাম। ফ্রেড 3টে টেক্কা নামিয়েছিল। হ্যাঙ্কের ছিল একটা রান অফ লাক। তাতে সে আরও একটা তাস সংযোজন করতেই আমি পকেট থেকে ইস্কাবনের টেক্কাটা বের করে হাঁটু দিয়ে টেবিলের নিচে চেপে ধরলাম। তারপরে বললাম, কখনো কখনো মানুষের তাস খেলার পদ্ধতি থেকেই তার সম্বন্ধে অনেক কিছু ধারণা করা যায়। বিশেষত এই ধরনের একটা সৎ খেলায় কর্তা 2টো কোয়ার্টার নামিয়েছে। কেন, বিশেষ কিছু লক্ষ্য করেছ নাকি? আমি কয়েক সেকেন্ড চুপ করে থাকলাম, তারপর গলাটা একটু পরিষ্কার করে নিয়ে উত্তর দিলাম, না মানে তেমন কিছু নয়। ফ্রেড আমার দিকে চিন্তিতভাবে তাকালো, তারপর সে তাসগুলো নিয়ে গুনতে আরম্ভ করলো। আমি হাঁটু সরিয়ে তাসটা ফেলে দিলাম। ফ্রেড টেবিলের ওপরে টোকা মেরে বলল, একটা তাস তো কম আছে। আমি একটু ঝুঁকে পড়ে টেবিলের নিচের দিকে তাকালাম, তারপরে বললাম, এই তো মেঝেতে পড়ে আছে। দেখলে মনে হবে যেন আপনি পড়ে গেছে। অবশ্য ফ্রেডের দিকে তাকিয়ে আমি একটু হাসলাম, তারপরে বললাম, বোধহয় গত দানে তুমি এটা কাজে লাগাতে পারতে, বড়ই আফসোসের কথা। টেবিলে এটা ছিল না, কি আর করা যাবে। হ্যাঙ্কের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকালো ফ্রেড, এবং আমি বুঝলাম অন্তত রাত্রের মতো পোকার খেলার এখানেই ইতি। হাই তুলে ঘড়ির দিকে তাকালাম আমি। এখানে তো একটা মাত্র বাঙ্ক আছে। আমাকে তো মনে হয় ওটা দেয়া হবে না, বুঝতেই পারছি। তবুও তাতেও মানে যা দাঁড়াচ্ছে, তোমাদের মধ্যে যে কোনো দুজনকে মাটিতেই শুতে হবে। তারপর তাসগুলোর দিকে আঙুল দেখিয়ে বললাম, তাস কেটে অবশ্য তোমরা ব্যাপারটার ফয়সলা করতে পারো। দলপতি লোকটা আর চোখে বাকি দুজনের দিকে চাইল, তারপর উঠে দাঁড়ালো। বাংটার কাছে গিয়ে জুতো খুলতে শুরু করলো সে। ভালো। হ্যাঙ্ক আর ফ্রেডকে দেখিয়ে একটু মুচকি হাসলাম, তারপরে বললাম, বাংটা কে পাবে তার মীমাংসা বোধহয় হয়েই গেল। এক পাটি জুতো খুলে কর্তা আমার দিকে তাকালো, তারপরে বলল, তুমি ওই পাড়ার ঘরটাতে শোবে। ঘুমের মধ্যে কুড়ুলের গায়ে আমাদের খুলি ফাটাবে, সেটি হবে না। আমি আর একটা আলো জ্বালিয়ে নিলাম, কম্বলও নিলাম একটা, তারপর ভাঁড়ারের দিকে চলে গেলাম। ওদের মধ্যে কেউ একজন দরজার শেকল তুলে আংটাতে কিছু একটা আটকে দিল। শোবার ঘরটা ছাড়া এই ভাঁড়ার ঘরটাই বাড়ির একমাত্র দ্বিতীয় ঘর।
এটা পাহাড়ের এক পাশ কেটে তৈরি আর মেঝেটাও বেশ ময়লা। বেরোবার পথ বলতে ওই শোবার ঘরের মধ্যে দিয়েই। আমি প্রায় ঘন্টাখানেক অপেক্ষা করলাম। তারপর যখন নিশ্চিন্ত হলাম যে ওরা সবাই ঘুমিয়ে গেছে, তখন তাক থেকে ছোট্ট একটা খুরপি নিয়ে দরজার সামনে মাটি খুঁড়তে শুরু করলাম। প্রায় গোটা 8 গর্ত হওয়ার পরে ফাঁদগুলোর ভেতর থেকে একটা বেছে নিলাম, সেই বড় ফাঁদটা, যেটা দিয়ে গত বছর একটা কালো ভাল্লুক ধরেছিলাম। গর্তের মধ্যে ফাঁদটা পাতলাম, তারপর চট দিয়ে গর্তের মুখটা ঢেকে টান করে কাঠের পেরেক দিয়ে আটকে দিলাম। এবার মাটি ছড়িয়ে চটটাকে ঢেকে দিলাম। সমস্ত কাজটার ওপর একটা বোর্ড চাপা দিয়ে আলুর পিপেটার কাছে গেলাম, যার মধ্যে একটা টেলা কাপড়ের ব্যাগে আমার টাকাগুলো রাখা ছিল। 15টা $20 নোট বের করে আমি পকেটে রাখলাম। পরদিন সকালে কি কি করণীয় আছে সেই সব ভাবতে ভাবতে বাকি রাতটা একটা বাস্কের ওপর বসেই কাটিয়ে দিলাম। প্রায় 8টা নাগাদ হ্যাঙ্ক দরজা খুলে দিল। বড় ঘরে ঢুকেই একটু ফুর্তির সঙ্গে বলে উঠলাম, সুপ্রভাত বন্ধুগণ। যাতে ওর রাগটা বেশ ভালো রকমই হয়। কর্তাটি তখনও বাঙ্কের ওপরে নাক ডাকছিল, কিন্তু ফ্রেড একটা টেবিলের ওপরে বসেছিল। তারপরে সে খেঁকিয়ে উঠল, এই একটু কফি কর তো। দাঁতে দাঁত চেপে আমি জল খাবার তৈরিতে মন দিলাম। কাপড় থেকে 3টে ডিম নিতে গিয়ে আমি দরজাটা ইচ্ছা করেই খোলা রেখে ফিরে এলাম, যাতে তাকের ওপরে মদের জগটা ওদের ভালো করে চোখে পড়ে। বেকন ভাজার গন্ধে কর্তা এবার উঠলেন। হাই তুলে একটা সিগারেটের জন্য হাত নাড়লেন এদিক ওদিক। তাকে দেখে আমি মাথাটা একটু সামনের দিকে ঝোঁকালাম। তারপরে বললাম, এই হাওয়া রাত্রের চমৎকার ঘুম তোমাকে কিন্তু একেবারে নতুন মানুষ করে তুলেছে। ফ্রেড আমার দিকে ভুরু কুচকে তাকালো, তারপরে বলল, ওই জগটার মধ্যে কি আছে? আমি সন্দেহজনকভাবে মাথা নাড়িয়ে বললাম, এই সকালবেলার পক্ষে ওটা খুব বেশি কড়া হয়ে যাবে, খালি পেটে ওটা উচিত হবে না। সে গর্জন করে উঠল, যাও নিয়ে আসো। ছিপিটা খুলে ও মদটা শুকলো। তারপর গ্লাসে ঢেলে এক চুমুক খেয়ে ঝাঁঝালো গলায় বলল, মালটা তোমার তৈরি? আমি কাঁধ ঝাঁকিয়ে বললাম, জায়গাটার ওপরে তো শুল্ক বিভাগের ছাপ নেই। প্রাতরাশের পর টেবিলের পাশে বসে তাসগুলো নিয়ে নাড়াচাড়া করছিলাম অলসভাবে। বললাম, আমার মনে হয় তোমাদের আর পোকার খেলার আগ্রহ নেই, নাকি বলো? ফ্রেড আরো একটু হুইস্কি ঢাললো। সে হ্যাঙ্কের দিকে একবার তাকালো, তারপরে বলল, কেন নয়, একটা ফ্রেন্ডলি তো খেলাই চায়। আমি টেবিলটা একটু রদল বদল করলাম। তারপরে বললাম, আচ্ছা প্রথমে তাসগুলো গুনে নিয়ে যাক, কি বলো? কয়েকদিন খেলার পর হ্যাঙ্কও মদ খেতে শুরু করলো। বলছি, এখানে আর কতদিন থাকতে হবে? কর্তা জবাব দিল, আরো 2-1 দিন ধরে নাও। হ্যাঙ্ক ক্ষুব্ধভাবে জবাব দিল, আমার মাথায় আমাদের এক্ষুনি পেরিয়ে যাবে ভালো হবে। কিছুক্ষণ অপেক্ষা করলেই রাস্তাটা ঘাড়ে আমার ঠিক পেয়েই যাবো। তাসের ওপর দিয়ে কর্তা আর চোখে তাকালেন, তারপরে বললেন, যতক্ষণ না আমি বলছি আমরা ততক্ষণ এখানেই থাকবো। প্রায় 10 সেকেন্ড তারা পরস্পরের চোখের দিকে তাকিয়ে রইল। তারপর হ্যাঙ্ক চোখ ফিরিয়ে নিল। পকেটে মুদ্রাগুলো ঝমঝম করে বাজিয়ে আমি বললাম, এখানে কে আসল মালিক সেটা ঠিক করা এমন কিছু কঠিন হবে না। হ্যাঙ্ক আমার দিকে এক পলক তাকিয়ে গ্লাসটা আবার ভর্তি করে নিল। সে কোটটা খুলে বাঙ্কে দলপতির কোটের পাশে ছুঁড়ে দিল। প্রায় আধ ঘন্টা খেলার পরে হ্যাঙ্ক জিততে শুরু করলো। সে যখন কর্তার কাছ থেকে আরো এক পাত্র চেয়ে নিল, আমি মাথা নেড়ে বললাম, আমারও বোধ হয় এক পাত্র খেলে ভালো হতো। হ্যাঙ্কের তো দেখছি রীতিমতো কপাল ফিরে যাচ্ছে। কর্তা এবার তার সিগারেটটা ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, আমাকেও এক পাত্র দাও দেখে। 7টা স্টারের হাত আমি 4 তাসে ড্রপ আউট করে জলের ড্রামটার কাছে গিয়ে দাঁড়ালাম। প্রচুর বাজি ধরা হয়েছিল এবং ওরা আমার দিকে নজর দিচ্ছিল না। আমি আমার পকেট থেকে $20 নোটগুলো বের করে
সাবধানে হ্যাঙ্কের কোটের নিচে চালান করে দিলাম, যেটা বাঙ্কের ওপর পড়ে গেল। আমি যখন চেয়ারে ফিরে গেলাম তারা তখনও বাজি চড়াচ্ছে। পরে $40 জমাতেই কর্তামশাই তাস গুটিয়ে ড্রপ আউট করলেন। ফ্রেড আর হ্যাঙ্কের মধ্যে বাজি চড়তেই থাকলো এবং শেষ পর্যন্ত ফ্রেডই কল করলো। হ্যাঙ্ক নিঃশব্দে 4টি 9 উল্টে দিল। ফ্রেডের মুখ তখন ফ্যাকাশে হয়ে গেছে। তাসগুলো আছড়ে ফেলে সে চিৎকার করে উঠল, আমি শেষ হয়ে গেছি। দাঁত কিরমির করা থামিয়ে টেবিলে ঝুঁকে পড়লো হ্যাঙ্ক। তারপরে বলল, ফ্রেড লাফিয়ে উঠে হোলস্টার থেকে পিস্তলটা বার করলো। তারপরে বলল, কর্তা উঠে দাঁড়ালেন, তার মুখ কঠিন। তারপরে বললেন, পিস্তলটা নামাও। ফ্রেড তার পিস্তলটা সামান্য একটু নামালো। ছোট লোকটাকে আমাদের সঙ্গে নেওয়াই ভুল হয়েছিল। ওর শয়তানির সম্বন্ধে আমরা দেখছি কিছুই জানতাম না। আমি বাঙ্কের কাছ থেকে কোটটা নিয়ে এলাম, সঙ্গে টাকাগুলো হাতে চাপা ছিল। তারপরে বললাম, এই নাও তোমার কোট। হ্যাঙ্ক, আমার মনে হয় তুমি এখানে অবাঞ্ছিত। কোটটা অল্প একটু ঝাঁকিয়ে টাকাটা ফেলে দিলাম আমি। একটা শব্দ করে ওটা মাটিতে পড়তেই ওরা ঘুরে তাকালো। অত মদ খাওয়া সত্ত্বেও ফ্রেডই প্রথম সচেতন হলো। হ্যাঙ্কের দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকালো সে। তারপরে বলল, নোংরা চোর কোথাকার! আমি তখনই জানতাম আমাদের 18,000-এর বেশি পাওয়ার কথা। হ্যাঙ্কের চোয়াল তখন ঝুলে পড়েছে। টাকাটার দিকে অবাক চোখে তাকালো সে। ফ্রেড পিস্তলটা আবার উঁচু করে বলল, সারাক্ষণ তুমি তো টাকার ব্যাগটা বয়ে আনলে, আর চাবিটাও তো তোমার কাছেই ছিল। কি ঘটতে যাচ্ছে হ্যাঙ্ক সেটা অনুমান করল। সে চিৎকার করে আত্মসমর্পণের চেষ্টা করলো। ওই টাকাটা আমি কোনোদিন দেখিনি। ফ্রেডের কঠিন মুখের একটাও রেখা বদলালো না, শুধু তার হাতের পিস্তলটা ঝলসে উঠল। বুলেটের ধাক্কায় কেঁপে উঠল হ্যাঙ্ক। তারপর ঘুরে পড়ে গেল মেঝেতে। পড়বার আগেই তার মৃত্যু হয়েছিল। দেহটার দিকে তাকালো ফ্রেড। সে তখন রাগে কাঁপছিল। কর্তাও কঠোর মুখে চেয়েছিল হ্যাঙ্কের দিকে। কোটটা হাতে করে আমি বাঙ্কে বসে পড়লাম। 2-1 সেকেন্ড পরেই কোটটা নামিয়ে হাতটা ইঞ্চি কয়েক সরালাম। তারপর যখন উঠলাম তখন হ্যাঙ্কের কোটের বদলে আমার হাতে কর্তার কোটটা ঝুলছে। আমি শান্তভাবে বললাম, যাক, আশা করি টাকাটা এবার দুজনের মধ্যেই ভাগ হবে। ওরা আমার দিকে তাকালো এবং কোটটার দিকে নজর পড়তেই ফ্রেডের চোখ দুটো ছোট হয়ে এলো। কোটটা দেখে চিৎকার করে উঠল সে, এটা তো হ্যাঙ্কের কোট নয়, এটা তো তোমার। আমি ভাঁড়ারের দরজার দিকে পিছু হটতে শুরু করলাম। কর্তা ভুরু কোচকালো, রীতিমতো ধাঁধায় পড়ে গেছে যেন। অবাক হয়ে প্রথমে কোটটার দিকে, তারপর আমার দিকে তাকালো সে। হঠাৎ ব্যাপারটা মাথায় খেলে যেতেই তার চোখ দুটো বিস্ফারিত হয়ে উঠল। তারপর চেঁচিয়ে বলল, বোকামি করো না ফ্রেড, আসল ব্যাপারটা বুঝতে পারছো না। ফ্রেড তার কথায় কানই দিল না। রাগে আবার ফ্যাকাশে হয়ে গেছে তার মুখ। কর্তা কিছু একটা বলতে চেষ্টা করল, এই বোকা ছাগল, কিন্তু ফ্রেডের পিস্তল আবার গর্জে উঠল। তাড়াতাড়ি ভাঁড়ার ঘরে ঢুকে দরজাটা ভিজিয়ে দিলাম আমি। অন্ধকারে হাতড়ে ফাঁদের ওপর থেকে বোর্ডটা সরিয়ে নিলাম। তারপর হামাগুড়ি দিয়ে আলুর একটা পিপের পিছনে গিয়ে খাপটি মেরে বসে রইলাম। আধ মিনিটও হয়নি ফ্রেড দরজাটা খুলল। এক হাতে পিস্তল, অন্য হাতে দরজার ফ্রেমে একটা ছায়ার মতো এসে দাঁড়ালো সে। গালাগাল দিয়ে একটা আলু ছুঁড়ে মারলাম ওর দিকে। আলুটা ওর বুকে লাগতেই সঙ্গে সঙ্গে অন্ধকারে একটা গুলি করলো। বিড়বিড় করে কি একটা বলে সামনের দিকে এগোলো। 2 পা এগোতেই ভাল্লুক ধরা ফাঁত্তার লোহার দাঁতগুলো ঝপাং করে চেপে বসলো ওর পায়ে।
আর জন্তুর মতো তীক্ষ্ণ চিৎকার করে উঠল ও। দেওয়ালটা হাতড়ে কোদালটা খুঁজে পেলাম। মাথার উপর কোপটা যখন বসালাম, লোকটা তখনও ইস্পাতের চোয়ালের প্রবল চাপে কাতরাচ্ছে। একটা কপি যথেষ্ট ছিল। ওর পিস্তলটা কুড়িয়ে নিয়ে সাবধানে কেবিনে ঢুকলাম। কর্তা ও হ্যাঙ্কের মতোই মৃত। একমাত্র মদ ঢাললাম আমি। তিনটে লোককে বনের মধ্যে টেনে নিয়ে যাওয়া, মাটি খুঁড়ে কবর দেওয়া, হাড় ভাঙা খাটুনি এখন। অবশ্য জায়গাটা নির্বাচনটা কোনো সমস্যা হবে না। কেবিনের পেছনে ছোট্ট উপত্যকাটাই ভালো। আরও 3 জনের পক্ষে ওখানে যথেষ্ট জায়গা আছে। গত বছর উইলি স্টিভেন্সকেও তো এখানেই কবর দিয়েছিলাম। ব্যাংকটা লুট করে মাত্র 5,000 পেয়েছিলাম। ওটা আর দুভাগ করার যোগ্য বলে মনে হয়নি আমার। হ্যাঙ্কের শরীর হাতড়ে চাবিটা পেলাম। আমার টাকাগুলো এবার দেখা যাক কত হলো। কেমন লাগলো বন্ধুরা আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন আর শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন, কারণ প্রতি শুক্রবার ঠিক রাত 9টায় এইরকম গল্প নিয়ে হাজির থাকছি এই চ্যানেলে। তাহলে বেল আইকনটিও টিপে দিন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। তাহলে আজকের মতো নমস্কার।